সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলবো। আগের দিন কথা বলেছিলাম, কিছু কথা বলেছিলাম, যেমন আবার একটু স্মরণ করাই দিই সবাইকে সেই জায়গাগুলো, যে জায়গাগুলো নিয়ে কথা বলেছিলাম। যেমন আমরা যদি আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলি বা রাজনৈতিক দল, এই যে ব্যবস্থা নিয়ে কথা বললে রাজনৈতিক দল নিয়ে কথা বলতে হয়, এবং রাজনৈতিক দল নিয়ে আমরা আগের দিন কথা বলেছি। কিন্তু আমাদের কিছু বিষয়, যে বিষয়গুলো মুখস্থ করতে হবে, যেমন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। প্রশ্ন করলো যে নিম্নের কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়। তাহলে আমরা যেগুলো মুখস্থ রাখবো সেটা হচ্ছে সংঘবদ্ধ সমষ্টি, তারপরে ক্ষমতা লাভ, সুনির্দিষ্ট আদর্শ কর্মসূচি, সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব, নির্বাচন সংক্রান্ত কাজ, নির্বাচন সংক্রান্ত কাজ, এগুলো হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই বলতে পারে যে কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নয় বা কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। আমরা এই 5টা লাইন যদি মনে রাখতে পারি, আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো। এরপরে কিছু তথ্য আমরা মুখস্থ রাখবো, যেমন গণতন্ত্রের মূল মন্ত্র কি? পরমত সহিষ্ণুতা। এটা 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশের, দেখেন বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা। বহুদলীয়। রাজনৈতিক দল ব্যবস্থা হচ্ছে বহুদলীয়। কেউ লাইভে নাই? আচ্ছা, বহুদলীয়। যাই হোক, আহ, উপর থেকে একটু মুছে ফেলি। যেমন 3 নম্বরে লিখব বামপন্থী বামপন্থী দলগুলোর আদর্শ। আবার হচ্ছে আমরা বলি যে ডানপন্থী দলগুলোর আদর্শ। বামপন্থী দলগুলোর আদর্শ, ডানপন্থী দলগুলোর আদর্শ। বামপন্থী দলগুলোর আদর্শ হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, আর ডানপন্থী দলগুলো হচ্ছে
ব্যক্তি মালিকানায় বিশ্বাসী। এই দুটি আমাদেরকে মাথায় রাখতে হবে, দুটি ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আমাদের যেমন অধিকাংশ দলগুলোই হচ্ছে ব্যক্তি নির্ভর, হ্যাঁ, ব্যক্তির উপর নির্ভর করে। আপনি দেখেন এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ভর, এর বাইরে কিন্তু কিচ্ছু নাই। বুঝতে পেরেছেন? কারণ আমরাও কিন্তু এগুলো বুঝি, হ্যাঁ, যে বাংলাদেশের দলগুলো হচ্ছে ব্যক্তিগত কি ব্যক্তি নির্ভর দল। যেমন আমরা যদি এখন লিখি ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সম্পর্ক কেমন। ক্ষমতাসীন দল ও বিরোধী দল এর মধ্যে সম্পর্ক। গতকাল রাতে ক্লাস বলে দিলে অনেকেই ক্লাসে থাকতো। আমি অ্যাকচুয়ালি পোস্ট করছিলাম, পোস্টটা কেন হয় নাই আমি আসলে বুঝতে পারতেছি না। আহ, পরে আজকে সকালে উঠে দেখি, এটা ভুল, আমি সকালে উঠে আমি দেখি যে পোস্টটা নাই। পরে আবার এই যে 8টার দিকে পোস্ট করছি, করে এভরিওয়ান দিছি। আহ, বলে রাখি সকালে ক্লাস নিব, কারণ অনেক সময় ইফতারির পরে আপনাদের কষ্ট হয়ে যায়, আমি খেয়াল করছি। আর সকালে আবার একটা ব্যাচ ছিল, ব্যাচটা পরশুদিন শেষ হয়ে গেছে, আমি এখন নিতে পারবো। এবং ইভেন পরশুদিন যখন ক্লাস নেই তখন বলে দিয়েছিলাম যে সকালে ক্লাস হবে। যাই হোক, সমস্যা নাই, এমনিও 3-4জনই থাকে, আপনারা 3জন অলরেডি আছেন, এমনিও 3-4জনই থাকে। আর কিছু ক্লাস রেকর্ড দিয়েছি, করতে থাকেন, যদি লাইভ প্রয়োজন হয় লাইভ দিব। যেমন নৈতিকতার একটা ক্লাস রেকর্ড দিয়েছি, আজকে আর একটা দিব, যদি লাইভ প্রয়োজন হয় লাইভ দেবো, কোনো সমস্যা নাই। আবার বললেন না যে স্যার রেকর্ড দিয়ে চালাই দিলেন, না, এটা আপনার এগিয়ে থাকার জন্য দিয়েছি, লাইভও নিব প্রয়োজনে, কোনো সমস্যা নেই। দেখেন ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন। তো আমরা জানি যে আমাদের ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে সম্পর্ক হলো দা কুমড়া, দা কুমড়া সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক হচ্ছে দা কুমড়া সম্পর্ক, দা কুমড়ার ন্যায় আমরা লিখে পাচ্ছি, হ্যাঁ, দা কুমড়ার ন্যায় সম্পর্ক। জাতীয় সংসদে বিরোধী দলের জাতীয় সংসদে বিরোধী দলের কার্যক্রম বা বিরোধী দলের ভূমিকা কার্যত দুর্বল। ওকে, কার্যত কি দুর্বল। লেখেন যে দেশে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রয়েছে, প্রতিনিধিত্বমূলক, আসলে এই ব্যাচটা আমার সেবাটা ভালো দেওয়া হয় নাই, এটা স্বীকার করি। এবং তার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে পার্টিসিপেশন। আমি যখনই লাইভে আসি আমি পাই না, পার্টিসিপেট পাই না, তখনই আমার মধ্যে একটা ইয়া কাজ করে। আমি কিন্তু অন্যান্য যেসব ব্যাচে পার্টিসিপেশন ভালো, আমি খুব সুন্দর করে শেষ করেছি। এখন বলতে পারেন যে তাহলে আমি তো লাইভে থাকি, আমি কি দোষ করছি। কথা সত্য, আপনি কোনো দোষ করেন নাই। কিন্তু দেখেন এই যে যদি 3জনের জায়গায় 30জন থাকতো, একটা অন্যরকম ফিল কাজ করতো কিন্তু। ঠিক আছে, এটা বোঝাইতে পারতেছি না আমি আপনাদেরকে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ভূমিকা বা বিরোধী দলকে কি বলা হয়, এটা পরীক্ষায় আসে। বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার। যেমন ব্রিটেনের কথা যদি আমরা বলি, আমরা এটা দেখব যে ওখানে বিকল্প সরকার বলা হচ্ছে। বুঝতে পারছেন কি বলা হচ্ছে, বিকল্প সরকার, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, ওরা ভালো রাজনৈতিক চর্চা করে। বুঝতে পারছেন, আমাদের মতন এই যে সরকারি দল আর বিরোধী দলের যে সম্পর্ক এরকম ওদের কিন্তু না। যেমন আমরা যদি উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে আহ বিরোধী দল উন্নত কি লিখলাম, উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দল সরকারি দলের ন্যায় গঠন করে, তাদের একটা মন্ত্রিসভা থাকে, সেটাকে বলা হয় ছায়া মন্ত্রিসভা, শ্যাডো আর কি। তাদের একটা মন্ত্রিসভা থাকে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে প্রযোজ্য। তারপরে যদি বলি যে বিরোধী দলকে রাজা ও রানীর দল বলা হয়, রাজা ও রানীর দল বলা হয় বিরোধী দলকে। কোথায়? এইটা বলা হয় ইংল্যান্ডে। ইংল্যান্ডে রাজা ও রানীর দল বলা হয়। ঠিক আছে, এইসব জায়গা থেকে প্রশ্ন, ওই যে একটা প্রশ্ন চলে আসে, এইসব জায়গা থেকে প্রশ্ন আসে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা রাজনৈতিক দল ভেতরে ভেতরে পড়িয়েছি, ওটা আপনারা পড়বেন। আমাদের আরেকটা পার্ট আছে এই জায়গায়, সেটা হচ্ছে সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। গতদিন বলেছিলাম। সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এই জায়গাটা আমাদের একটু দেখে নেওয়া দরকার। সুশীল সমাজের ইংরেজি হচ্ছে সিভিল সোসাইটি, আমরা জানি এটা। সুশীল সমাজ মানে হচ্ছে কি, যে সুশীল সমাজ অর্থ, সুশীল সমাজ অর্থ কি? সুশীল সমাজ অর্থ হচ্ছে নাগরিক সমাজ বা নগর সমাজ। নাগরিক সমাজ সমাজ বা নগর সমাজ হচ্ছে সুশীল সমাজের অর্থ। এখন আচ্ছা, আমরা সুশীল সমাজ এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটা পার্থক্য আমরা একটু জেনে নিব। যেমন সকল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুশীল সমাজ, কিন্তু সকল সুশীল সমাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী না। আমরা পার্থক্যটা একটু জেনে নিচ্ছি। যেমন সুশীল সমাজ তো ধরেন ব্যক্তি হবে, এটা তো প্রতিষ্ঠান হবে না। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ব্যক্তিও হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে। বুঝতে পেরেছেন? ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে। সুশীল সমাজ শুধু ব্যক্তি হবে। ধরেন আপনি আমাদের কোন একজন অর্থনীতিবিদ, বললাম যে অধ্যাপক, বললাম যে অর্থনীতিবিদ দেবব্রত ভট্টাচার্য, তাহলে আমরা বললাম সুশীল সমাজের মানুষ। আবার সে চাপ সৃষ্টিকারীও, যেহেতু সে মাঝে মাঝে অর্থনীতি নিয়ে কথা বলে, সরকারকে একটা প্রেসারে ফেলে দেয়, তাহলে আমরা তাকে বলবো সে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আর ডক্টর ইউনূস সুশীল সমাজের লোক, আবার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সরকারকে অনেক নাকানি চুবানি খাওয়ানোর চেষ্টা করতেছে, করে, তাই না? তাহলে এই যে দেখেন, যে ব্যক্তি মানে একদিকে সুশীল সমাজের লোক, আবার আরেকদিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমি বলবো যে বিশ্ব ব্যাংক, IMF, তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, কিন্তু তারা তো ব্যক্তি না, সুশীল সমাজ না। IMF, ADB, বিশ্ব ব্যাংক, এরকম যদি প্রতিষ্ঠানগুলোর কথা বলি, ওরা কিন্তু কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বললাম যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে কিছু ইয়া দিয়ে দিল, নিষেধাজ্ঞা দিল, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন তো ব্যক্তি না। তাহলে সব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু সুশীল সমাজ না, তবে সকল সুশীল সমাজই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী।
বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে বা যেটা, যেমন অ্যালমন্ড ও পাওয়েল, এটা আসছে পরীক্ষায়। অ্যালমন্ড ও পাওয়েল, অ্যালমন্ড ও পাওয়েল সাবসিডিয়ারি গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছে? সাবসিডিয়ারি গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছে? আমরা এটা দিব 4 ভাগে। অ্যালমন্ড ও পাওয়েল সাবসিডিয়ারি গোষ্ঠীকে ভাগ করেছে 4 ভাগে। কি কি আমরা একটু জেনে নিচ্ছি। যেমন একটু আগে যেটা বলছি, প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, স্বতঃস্ফূর্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, স্বতঃস্ফূর্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারপরে সংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অসংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। দেখেন, অসংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো আসে পরীক্ষায়, এগুলো আসছে অলরেডি পরীক্ষাতে, বুঝতে পেরেছেন? ওকে, মোটামুটি এগুলো দেখে নিব। এগুলো আসলে সবসময় পড়ে কমন ফেলানো কঠিন হয়ে যাবে, কারণ এগুলো রেগুলার কোনো কোর্সের না, হুটহাট করে একটা আসে। তবে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে এই জায়গা থেকে, আমরা চেষ্টা করব আর কি, এইটুকু। আর আমরা বলেছিলাম যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে একটু আলোচনা করে দিব। সো আজকে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা একটু কথা বলবো এই আলোচনাটার মধ্যে। পরবর্তী ক্লাস আমরা কৃষিতে চলে যাব। সবাই শিরোনাম করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিরোনাম করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভালো, সায়রা সালমা খুব অ্যাক্টিভ থাকে সব ক্লাসে, এটা ভালো। না, আজকে তো নিলামই ক্লাস, সন্ধ্যায় আবার নিব? চাইলে নিব, আপনারা চাইলে নিব। আজকে তো নিলাম। আজকে একটা দিব, নৈতিকতার রেকর্ডও দিব। কালকে একটা দিয়েছি, এই ক্লাসগুলো করে নেন। আর এভাবে লাইভ চলতে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। লাইভ যতগুলো আপনার যে যে টপিক চাবেন, সে শেষ হওয়ার পরে যেসব টপিক চাবেন সব লাইভ করব, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত? আমরা জানি 17ই মার্চ 1920 থেকে 15ই আগস্ট 1975। এই 17ই মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস। জাতীয়
শিশু দিবস। লেখেন 1927 সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শুরু করেন, অর্থাৎ তার প্রথম স্কুল হলো গেমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। গেমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। লেখেন 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। এখানে 1934 সাল পর্যন্ত ছিলেন। লেখেন 1937 সালে গোপালগঞ্জ মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে, গোপালগঞ্জ মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুল স্কুলে ভর্তি হন। ওকে, লেখেন 1942 সালে, এটা লিখতে পারেন যে শিক্ষা জীবন। 1942 সালে এন্ট্রান্স পাস করে, এন্ট্রান্স মানে কি জানেন? লেখেন 1942 সালে এন্ট্রান্স পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এন্ট্রান্স পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ইসলামিয়া, লেখেন ইসলামিয়া কলেজে আইন পড়ার জন্য ভর্তি হন। আইন পড়ার জন্য ভর্তি হন, ইসলামিয়া কলেজে আইন পড়ার জন্য ভর্তি হন। 1947 সালে তিনি ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। 1947 সালে কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন, বিএ ডিগ্রি লাভ করেন। লেখেন এই সময় পাকিস্তান আর ভারত বিভক্ত হয়ে যাওয়ার কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অর্থাৎ এই যে 47 সালে যে ভারত পাকিস্তান বিভক্ত হয়ে গেল, আমরা পড়ে গেলাম পূর্ব পাকিস্তানে, এই কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন। লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভারত পাকিস্তান পৃথক হওয়ার কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তাইলে উনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, লেখেন 19শে মার্চ 1948 সালে
19 মার্চ 1948 লেখেন 19 মার্চ 1948 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করেন। লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করেন। অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করেন। লেখেন 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়, বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটা গ্রেপ্তার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিল করা হয়, তার ছাত্রত্ব বাতিল করে দেওয়া হলো। 2010 সালে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়। ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়। ওকে, তো আমরা শিক্ষা জীবনটা একটু পড়ে ফেলেছি। দেখেন একদম গোছানো ক্লাস, গুছিয়ে দিচ্ছি। এবার আমরা লিখব রাজনৈতিক জীবন। শিক্ষা জীবনের পরে আমরা রাজনৈতিক জীবনে চলে আসছি। লেখেন 1939 সালে রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়। 1939 সালে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়, অর্থাৎ ওই যে মিশনারি স্কুলে পড়ার সময় তার রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু হয়ে যায়। এটা ভালো বুঝবেন, যদি মুজিব একটি জাতির রূপকার মুভি দেখেন তাহলে এগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। ভারত মুসলিম ছাত্র ফেডারেশন যোগ দেন। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন। 1900 সালে বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন। 1944 সালে তিনি লেখেন 1944 সালে কলকাতায় বসবাসরত 1944 সালে কলকাতায় বসবাসরত ফরিদপুর বাঙালিদের দিয়ে তৈরি করেন ফরিদপুর
বাঙালিদের নিয়ে তৈরি করেন বাঙালিদের নিয়ে তৈরি করেন ফরিদপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন। ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, এই ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোনীত হন। ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোনীত হন। 1946 সালে লেখেন 1946 সালে ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন। ছাত্র ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন। দেখেন 1900, এই যে এটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 1948 সালের 4 জানুয়ারি, 48 সালের 4 জানুয়ারি তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একদম রাজনৈতিক ক্যারিয়ারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, শিক্ষা জীবন দিলাম, রাজনৈতিক ক্যারিয়ার দিচ্ছি, আমি সংসার জীবনটাও আপনাদেরকে একদম সুন্দর করে দেবো, এরপরে তার লেখা গ্রন্থগুলো আমি আপনাদেরকে সুন্দর করে তুলে দিব। ঠিক আছে, মোটামুটি দেখবেন এগুলো আপনার কাছে খুব ভালো লাগবে। একদম সিকুয়েন্টলি পড়ালেখা করতে হয়, যে কোনো কিছুই সিকুয়েন্টলি পড়লে ভালো মনে থাকে। আমরা যদি 1949 সালে দেখি, 23 জুন, এই সময় কি হয়? 1949 সালে 23শে জুন কি হয়? এই সময় হচ্ছে আমাদের আমরা যেটা দেখব যে আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওকে, এবার আসেন 1954 সালে। আপনারা জানেন যে 53 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হয়, আগেই পড়াইছি এটা, তারপর আরেকবার লেখাই দিচ্ছি। 1954 সালে তিনি যুক্তফ্রন্ট সরকারের কৃষি ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। কৃষি, বন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। যুক্তফ্রন্ট সরকারের কৃষি, বন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন। ওকে, এরপরে আমরা 1955 সালে চলে যাব।
1955। আপনারা জানেন যে 55 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলের মহাসচিব নির্বাচন করা হয়। অর্থাৎ আওয়ামী লীগের মহাসচিব নির্বাচিত করা হয়। যদিও সে কিন্তু আগেই মহাসচিব ছিল, তাকে পুনরায় মাঝখানে করা হয়েছিল। যাই হোক, আমরা সেই গল্পে যাব না। করা হলো 16ই সেপ্টেম্বর। দেখেন, যারা ক্লাস করতেছেন, এটা একটা আপনাদের জন্য বড় ধরনের উপহার। আজকের ক্লাসটা সকালে ব্রেন কুল থাকে, অস্থিরতা থাকে না, আপনারও থাকে না, আমারও থাকে না। সকালে ক্লাসগুলো খুব দারুণ হয়, বুঝতে পেরেছেন? দেখেন, 16ই সেপ্টেম্বর 1956, এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোয়ালিশন সরকারের, যেহেতু যুক্তফ্রন্টের ওই বাদ দিয়ে দেওয়া হলো, যেটা আগেই বলেছি, কোয়ালিশন সরকারের, দেখেন এখানে শিল্প, বাণিজ্য, শ্রম, কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি রোধ ও গ্রামীণ সহায়তা মন্ত্রী হন। গ্রামীণ সহায়তা মন্ত্রী হন। এইটা আবার তিনি 30 মে 1957 সালে পদত্যাগ করেন। অর্থাৎ তিনি এটা দায়িত্ব পালন করবেন না দলের প্রয়োজনে। দেখেন, একজন ব্যক্তি যিনি দলের প্রয়োজনে তার মন্ত্রিত্ব ত্যাগ করলেন, এরকম মানে দলের প্রতি ডেডিকেশন আলা মানুষ পাওয়া, বর্তমান আমাদের বাংলাদেশে পাওয়া, এটা খুবই দুষ্কর। তিনি কিন্তু এখান থেকে পদত্যাগ করলেন। 1963 সালের 5 ডিসেম্বর কি হলো? হোসেন শহীদ সোহরাওয়ার্দী মারা গেলেন। ওয়ার্দী মারা গেলে, যেহেতু গুরু নাই, মারা গেলে তিনি দলের প্রধান, এটা কিন্তু মনোনীত না, প্রধান নেতায় পরিণত হয়ে গেলেন। সভাপতি হয় নাই, কিন্তু নেতায় পরিণত হন। অর্থাৎ যেহেতু হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেই, তিনি কিন্তু দলের প্রধান নেতায় পরিণত হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? লেখেন, 1966 সালে তিনি দলের সভাপতি নির্বাচিত হন। 1966 সালে তিনি দলের সভাপতি নির্বাচিত হন। বাকিগুলো আর বলবো না, বাকিগুলো আপনাদের পড়াইছি, 47 থেকে 71 পর্যন্ত পড়াইছি। আমরা একটু সংসার জীবনের দিকে চলে যাই। এবার লিখব সংসার জীবন, এরপরে লিখব পুরস্কার, তারপরে লিখব হচ্ছে লেখালেখি। বুঝতে পেরেছেন? লেখেন সংসার জীবন। লেখেন 1938 সালে, আচ্ছা এমনিতে আমরা বাবার নাম মায়ের নাম তো সবাই জানি, তাই না? নাকি লিখি সংসার জীবন আসলে মানে পরিচয়, মানে সংসার জীবন হচ্ছে স্ত্রীর থেকেই হবে। কারণ বাবা মা নাম আমরা জানি, মায়ের নাম সাহেরা খাতুন, হ্যাঁ আমরা এগুলো জানি, কিন্তু নাকি বাবার নাম শেখ লুৎফর রহমান,
হ্যাঁ, তো বঙ্গবন্ধু ছিলেন তৃতীয় সন্তান। এই যে লুৎফর রহমান এবং সায়েরা খাতুনের 4 কন্যা এবং 2 পুত্রের সংসারে তিনি হচ্ছেন তৃতীয় সন্তান। বঙ্গবন্ধু কয় নাম্বার? তৃতীয়। কি ছিল? 4টা কন্যা ছিল আর 2টা পুত্র ছিল। এর মধ্যে তৃতীয় সন্তান হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো বঙ্গবন্ধুকে সবাই বা তার ডাক নাম ছিল শেখ মুজিব এবং শেখ সাহেব। তার ডাক নাম ছিল কি? শেখ মুজিব এবং শেখ সাহেব। এরপরে তো তিনি বঙ্গবন্ধু হিসেবে, এটা পড়াইছি আপনাদেরকে, 1969 সালের 23শে ফেব্রুয়ারি তিনি বঙ্গবন্ধু উপাধি পান। তো বাল্যকালে তার নাম ছিল খোকা, তাকে খোকা বলে ডাকা হতো এবং এলাকার লোকজন তাকে বলতো মিয়া ভাই। এলাকার লোকজন বলতো মিয়া ভাই। যাই হোক, আমরা সংসার জীবন লিখি 1938 সালে তিনি বিয়ে করেন, অর্থাৎ বেগম ফজিলাতুন্নেসা ওনাকে বিয়ে করেন হচ্ছে 1938 সালে। তো এই যে বঙ্গবন্ধু এবং ফজিলাতুন্নেসা, এই দম্পতির ঘরে জন্ম নেয় 2টি কন্যা সন্তান। এগুলো আপনারা জানেন, 2টি কন্যা সন্তান এবং 2টি কন্যা সন্তান এবং 3টি পুত্র সন্তান। পুত্র সন্তান, এই ঘটনা আপনাদের জানা। এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা হচ্ছে কন্যা সন্তান এবং তার যে পুত্র সন্তান, যেটা 15ই আগস্ট 1975 নৃশংসভাবে হত্যা করা হয়, তার মধ্যে ছিলেন শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল। এই 3জন হচ্ছে পুত্র সন্তান। এটাই হচ্ছে ওনার সংসার জীবন, সংক্ষিপ্ত সংসার জীবন। কারণ বেশিরভাগ সময় তো ওনার জেলে জেলেই কাটে, বুঝতে পেরেছেন। 1934 সালে আমরা একটা তথ্য লিখে রাখবো। 1934 সালে যখন 7ম শ্রেণীতে পড়ে, তখন তার বেরি রোগ হয়। বেরি রোগ হয়। আবার 1936 সালে তার গ্লুকোমা রোগ হয়, এটা চোখের, হ্যাঁ, গ্লুকোমা রোগ হয়। এগুলো মোটামুটি আপনাদের জানা। এরপরে কবে বঙ্গবন্ধু উপাধি পায়, কবে জাতির জনক উপাধি পায়, কবে শ্রেষ্ঠ বাঙালি বলে বিবেচিত হয়, এগুলো আপনাদের জানা। এগুলো আমি পড়াবো না, এগুলো পড়ানো হয়েছে। আমরা জেল জীবনটা একটু নিয়ে যাচ্ছি। জেল জীবন, জেল জীবন। উনি টোটাল জেল খাটেন হচ্ছে 4682 দিন বা 14 বছর। একটা মানুষ তার জীবনে 14টি বছর জেল খেটেছেন। প্রথম 1938 সালে 7 দিন। সবচেয়ে বেশি জেল খাটেন 1153 দিন। 1153 দিন। এটা হলো 12ই অক্টোবর, লেখেন 12ই অক্টোবর 1958 থেকে 7 ডিসেম্বর 1960, এই সময়টা তিনি জেলে ছিলেন টানা। বুঝতে পেরেছেন?
পরীক্ষায় আহ, জুলিও কুরি শান্তি পদক পরীক্ষায় আসে, ওইটা একটু লিখে দিচ্ছি। অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি এই পদক পান, জুলিও কুরি শান্তি পদক পান। এটা বিশ্ব শান্তি পরিষদ তাকে দেয়। ওরা ঘোষণা করে দুইটা তারিখ এখানে, একটা 1972 সালের 10 অক্টোবর, 1972 সালের 10 অক্টোবর ঘোষণা করে, আর উনি এটা গ্রহণ করেন 1973 সালের 23 মে। এটা আমরা মনে রাখবো, পদকটি গ্রহণ করেন। বুঝতে পেরেছেন? আর এমনিতে বঙ্গবন্ধু উপাধি, জাতির জনক উপাধি এগুলো পড়ে নেবেন, এগুলো পড়ানো হয়েছে মাঝে ক্লাসে, এগুলো দেওয়া হয়েছে। এবার আমরা লেখালেখিতে চলে যাচ্ছি, লাস্ট পার্ট, লেখালেখি। অসমাপ্ত আত্মজীবনী, এটা প্রকাশিত হয় জুন 2012, জুন 2012। প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। ওকে, কারাগারের দেখবেন আমার বই এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, যারা আমার বই পেয়েছেন। কারাগারের রোজনামচা, এটা দ্বিতীয় বই, 17 মার্চ 2017 সালে বাংলা একাডেমি প্রকাশ করে। 17 মার্চ 2017 সালে বাংলা একাডেমি প্রকাশ করে। এই নামটির প্রস্তাবক, এটা পরীক্ষায় আসে, শেখ রেহানা। নামটির প্রস্তাবক শেখ রেহানা। এটা মূলত 1966 থেকে 68 সাল পর্যন্ত যে কারাগারের ইতিহাস স্মৃতি তার উপরে লেখা হয়, 1966 থেকে 1968। এরপরে আসেন আমার দেখা নয়া চীন। এইটা একটা নয়া চীন বা গণচীন ভ্রমণের একটা কাহিনীর উপরে লেখা বঙ্গবন্ধুর। এখানে এটি প্রকাশ করে বাংলা একাডেমি। এটা একটা ডায়েরি আকারে, অর্থাৎ এটা একটা ডায়েরি, ঠিক আছে? আমার দেখা নয়া চীন হচ্ছে একটা ডায়েরি, এটা প্রকাশ করে হচ্ছে বাংলা একাডেমি। বুঝতে পেরেছেন? এই হলো তার লেখালেখির বিষয়গুলো, আপনারা দেখলেন। তো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আসলে মোটামুটি এইটুকুই। আমরা সরকার ব্যবস্থার মধ্যে রাজনীতির অনেক কিছু পড়ে ফেলছি, যেমন স্থানীয় সরকার ব্যবস্থা। আসলে সংবিধান, সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা এগুলোর সাথে সবকিছু লিঙ্ক করা সবকিছু। মানে এখানে 9টা মার্ক কম না, কিন্তু এই টোটাল 9টা মার্ক। সরকার ব্যবস্থার পর 2টা ক্লাস নিয়েছি, রাজনৈতিক ব্যবস্থার পরে একটা নিয়েছি, সংবিধানের পরে একটা নিয়েছি, না দুটো নিয়েছি। এই 5টা ক্লাস, 5টা ক্লাসের 9টা মার্ক আছে। একটু যদি গুরুত্ব দিয়ে পড়েন, এই ক্লাসগুলো করেন, আর যদি প্রিভিয়াস এমসিকিউ গুলো দেখেন, আপনি কিন্তু এই 9-9ই পাবেন। সো এই জায়গায় একটু গুরুত্ব দিয়ে পড়েন। আমাদের বাকি থাকলো, আমরা আগামীকালকে সকালে কৃষি পড়ব,
কৃষির একটা অংশ আমরা ভূগোলে পড়াইছি, যেটা বনজ সম্পদ। আমরা শিল্প ও বাণিজ্য এর অর্থ, ঠিক আছে, মেজর। হ্যাঁ, এগুলো মেজর। এরপরে হচ্ছে উপজাতি, আদমশুমারি, ওগুলো এক ক্লাস লাগবে না। জাতীয় বিষয়গুলো এক ক্লাস লাগবে। তার মানে 1, 2, 3 আর 3 ক্লাসেই মোটামুটি বাংলাদেশ শেষ হবে। 3 থেকে 4টা হলে ভালো হবে, শেষ হবে। ঠিক আছে, সমস্যা নাই। আগামী 4 দিন টানা হবে ক্লাস, সকাল 9টায় ক্লাস। এখন থেকে এটা একদম ঘোষণা। কারণ আমি খেয়াল করেছি ইফতারির পরে আপনাদের অনেক কষ্ট হয়ে যায়। সকাল 9টায়। এরপরে কিছু রেকর্ডিং দিব, যেমন নৈতিকতার আরো 2টা ক্লাস রেকর্ডিং আজকে দিয়ে দিব। মোট নৈতিকতার ক্লাস হলো 3টা। এই 4টা ক্লাস হওয়ার পরে যদি আপনাদের কোনো ক্লাস লাইভ প্রয়োজন হয় আমি দিব। যদি নৈতিকতার 3টে ক্লাসই লাইভ নেওয়ার প্রয়োজন হয় আমি দিব, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি ক্লাস দিচ্ছি, এখন সময় আছে আপনার হাতে, আপনি একটু করে রিভিশন দিয়ে রাখেন। ওকে।